তুমি চলে এসো, আমি যাচ্ছি। কথায় বলে আয়াস ফোনটা কেটে দিল। দরজার এপাশ থেকে আয়াসের খালামণি চাপা স্বরে কথাগুলো বলছিলেন নূরের মায়ের আড়ালে। আয়াস গাড়ি ড্রাইভ করে বেরিয়ে এলো। ব্যালকনি থেকে সমস্তটা নূরের চোখে পড়েছে। আয়াসের গতিবিধি বোঝার সাধ্য নূরের নেই। নূর চঞ্চল আর বিষণ্ণ মন নিয়ে রুমে চলে এলো। রুমে এসে ফোনটা হাতে নিল। ভাবলো ওর বাবার কাছে ফোন করবে। ফোন করতে গিয়ে দেখলো ট্রলিটা দেওয়ালের কাছে এসে হেলান দিয়ে রাখা। মনে পড়ে গেল কালকে ওর নাটোর যাবে, ভোর ভোর বার হতে হবে। ভাবনা চিন্তাগুলো আপাতত দূরে সরিয়ে ফোন ধরল না। বেশি কিছুক্ষণ রিং হওয়ার পরে নূরের বাবা ফোনটা ধরলেন। তারপর উনি চুপ হয়ে রইলেন। নূর বিষণ্ণ কণ্ঠে বলল, কেমন আছেন বাবা? উনি চুপ করে রইলেন, কথা বললেন না। হয়তো বলার শক্তিটা ওনার নেই। ওনাকে চুপ থাকতে দেখে নূর আবারও বলল, বাবা। উনি এখনো চুপ। নূর ভাবলো হয়তো ওনার মন খারাপ বা কোনো সমস্যা হয়েছে বা নূরের উপর রেগে আছে। নূরের চোখে জল ভরে এলো। বেশ ভাঙা কণ্ঠে বলল, বাবা তুমি আমার উপর রেগে আছো? ও বাবা। নূরের এই কথাটা শোনার পর থেকে উনি বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তো সবাইকে মিথ্যে বলেছি। কথাটা বলে উনি যেন ফুপিয়ে কেঁদে ফেললেন। ওনার কান্নার আওয়াজ শুনে নূর বেশ ভেঙে পড়ল। তারপর নূরও কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি কথা বলছো না কেন বাবা? কি হয়েছে আমাকে বলো। উনি ফোনের মধ্যে থেকেই বেশ শব্দ করে হাউমাউ করে কেঁদে উঠলেন। নূরের চোখ দিয়ে জল গড়াচ্ছে। হঠাৎ এমন আচমকাই হওয়াতেই পরিস্থিতির সম্মুখীন হবে নূর ভাবেনি। চোখের জলটা মুছে আবার প্রশ্ন করে উঠল, কি হয়েছে তুমি আমাকে সব বলো। আর এভাবে কেঁদো না প্লিজ। উনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তোর মা বেঁচে আছে নূর, আমি বুঝতে পারিনি। তোর মায়ের মতো মৃত রক্তাক্ত লাশ দেখে সেদিন আমি সেটাকে তোর মা ভেবেছিলাম নূর, আমি চিনতে পারিনি। নূর যেন আকাশ থেকে পড়লো এমন কথা শুনে। এত বছর পর যখন সবাই একটা মানুষকে মৃত হিসেবে ধরেই নিয়েছে, তখন হঠাৎ ওর বাবার বলা একটা কথা যেন সবকিছুকে পাল্টে দিল। নূর উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছো কি তুমি এসব? তুমি ঠিক জানো আম্মু বেঁচে আছে? আম্মু কোথায়? আর সব প্রশ্নের উত্তর কি বাবা? উনি ওনার কান্নার মাঝে দম আটকা কাশি কেশে বললেন, আমিও জানতাম না কিছুই। আজ তোর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবরের গায়ে অন্য এক মহিলার নামের নেমপ্লেট বসানো। প্রথমে দেখে খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু বিষয়টা কোনো ছোটখাটো বিষয় না দেখে আমি গেলাম সেখানকার এলাকার ম্যানেজারের কাছে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করাতে যে সেখানে অন্য কোনো মহিলার নামের নেমপ্লেট কেন। তখন উনি বললেন, যার কবর তার নামেই নেম প্লেট দেওয়া আছে। তাছাড়া ওটা আপনার স্ত্রীর কবর না। আপনাকে আমি দেখছি কবর জিয়ারত করতে আসতে, তাই আমি আপনাকে চিনি। কিন্তু কয়েকদিন আগে একটা পরিবারে বেশ কয়েকজন সদস্য এসে জানান সেইখানে যার কবর দেওয়া হয়েছে ওনারা তাদের পরিবারের লোক। কথাটা শোনা মাত্রই আমি আপনার কথাটা মাথায় আসে। আমি তখন খানিকটা আন্দাজে ওনাদের সাথে তর্কে জড়ালাম। তারপরে সব জিজ্ঞাসা করতেই ওনারা আমাকে সবটা বুঝিয়ে বললেন যে সেই দিন ওই রোড অ্যাক্সিডেন্টটা হয়, সেই দিন ওনাদের পরিবারের লোক আর সারাদিন বাসায় ফেরেনি। তাছাড়া ওনাদের ফোন করে কেউ জানিয়েছিলেন যে তাদের বাসার কেউ একজন মারা গেছেন, কিন্তু ইতিমধ্যে আপনি আপনার ওয়াইফের মৃতদেহ ভেবে তাকে নিয়ে যান, কিন্তু আসলে পরিবারের লোক এসে আর পায়নি। যখন জানলেন যে আপনারা নিয়ে গেছেন, তখন আপনাদের খোঁজার চেষ্টা করেও পায়নি, কারণ আপনারা বাসা পরিবর্তন করেছিলেন। তারপর হঠাৎ কিছুদিন আগে ওনারা বেশ কিছু প্রমাণ সহ জানালেন যে এটা ওদের পরিবারের একজনের কবর। তাছাড়া অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপনারা কি বুঝতে পেরেছিলেন যে উনি আপনাদের বাড়ির লোক? তখন আরফাত সাহেব মাথা নাড়িয়ে না জানালেন। সব কথা আরফাত সাহেব নূরকে বললেন। তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছেন না। কথাগুলো শুনে নূর কেঁদে ফেলল। তার মনে ওর মা বেঁচে আছে, নূরও কাছে। হঠাৎ আরফাত সাহেব চোখের জল মুছে বললেন, তোর মা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না, আমি জানি না। আর তোর মাই বা সেদিন আর ঘরে ফিরল না কেন আমি তাও জানি না। পারলে আমাকে ক্ষমা করিস। নূরও নিজের চোখের জল মুছে বলল, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো দোষ নেই। ভাগ্যতে যা ছিল তাই হয়েছে। তাছাড়া এত বছর পর আম্মু কোথায় থাকতে পারে? আর আম্মুকে কোথায় বা খুঁজবো আমরা? আমি জানি না মা, আমি জানি না।
দুজন আরো বেশ কিছুক্ষণ কথা বলার পর নূর ফোন কেটে দিল। নূর আয়েশের ফোন করে খবরটা জানবে বলে ফোন করাতেই কলটা গেল না। ফোন সুইচ অফ। নূরের আর তর্স হয়েছে না কথাটা বলার জন্য। নূর না পেরে রুমের মধ্যে পায়চারি করছে আর আয়েশের ফোন করার চেষ্টা করছে বারবার। হঠাৎ বাইরে থেকে শোষ আওয়াজ শোনা যেতেই নূর জানালার দিকে তাকালো। জানালাটা খোলা। নূর খুব ভূতের ভয় পায়, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে জানালা দিয়ে, কিন্তু আজকে জানালাটা খোলা রেখেছে কেন নূর বুঝতে পারছে না। হয়তো ভুলে গেছে ভেবে জানালাটা দিতে গেলেই বাইরে অন্ধকার কেঁপে উঠল। নূর তারপর হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করতে গেলেই নূর ওদের বাসার বিপরীতে কিছুটা দূরে আলো জ্বলতে দেখলো, আর দুটো মানুষের অবয়বকে হাঁটতে দেখে ভয়ে জানালাটা জোরে শব্দ করে টেনে দিয়ে বিছানায় বসে পড়লো। ভীষণ রকম ভয় পেয়েছে ও। নূর বিছানায় পা গুটিয়ে বসে মনে মনে অনেক ছুড়া পড়ছে ভয় কাটানোর জন্য। ওরা যে গাড়ির হেডলাইটের আলো টিপ টিপ করে জ্বলছিল তা নূর বুঝে উঠতে পারেনি। ফাঁকা রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করিয়ে রেখে মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়াস আর নূরের মা। আয়াসের চোখে আছে হিংস্রতা আর নূরের মায়ের চোখে বিরক্তি আর রাগ। গাড়িটা রাস্তার মাঝে রাখা, গাড়ির আলো একবার জ্বলছে আর একবার নিভছে। নূরের মা বিরক্ত হয়ে বললেন, মানেটা কি আয়াস? তুই এসব আলতু ফালতু প্রশ্ন করছিস কেন? আর তোর কি মনে হয় যে আমি তোকে মিথ্যে বলছি? তোকে মিথ্যে বলে আমার কি লাভ? ওটা যেমন তোর মা তেমনি আমার বড় আপু। আয়াস ভারী গলায় বলে উঠল, আমার আম্মু কোথায় খালামণি? এখনো সুযোগ আছে, বলো যে সে কোথায়, না হলে আজকেই তোমার শেষ দিন, আর তোমাকে শেষ করতে আমি দুইবারও ভাববো না। উনি রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুই যে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দোষী প্রমাণ করবি ভাবিনি আয়াস। তোকে আমি নিজের সন্তানের মতো ভাবতাম, আর তুই কিনা তার এই প্রতিদান দিলি। ছি, এখন তো ভাবলেই গা খিনখিন করছে যে আমার ফুলের মতো মেয়েটার জীবন সঙ্গী হিসেবে আমি তোকে ঠিক ভেবেছিলাম। আয়াস পকেট থেকে রিভলভারটা বার করে বলল, খবরদার, তোমার ওই মুখে আমার আফসোনার নাম নিয়েছো তো তোমাকে মেরে ছাঁচড়া করে দেবো। অনেক বছর সময় দিয়েছে তোকে, আর না, আজ তোমার পর্যাপ্ত সময় শেষ। আমি আর একবার জিজ্ঞাসা করবো যে আমার আম্মু কোথায়, বলো কোথায়, শেষবারের মতো বলছি। আর তোমার মেয়েকে আমি এমনি এমনি বিয়ে করিনি, নিজের কাজ হাসিল করার জন্যই করেছি। না আছে ওর প্রতি অনুভূতি, আর না আছে ভালোবাসা। ওর মতো হাজার হাজার মেয়ে আমার পেছন পেছন ঘুরে, বুঝেছো? আর সে আমার প্রেমে পাগল, আমি না। ছি আয়াস, ছি, আমার মেয়ের সম্বন্ধে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তুই কি মানুষ? মানুষ আমি কখনোই ছিলাম না, আমি হলাম ডেভিল। আর তোমার মেয়েটাও কত বোকা, আমি কাছে টানলে সুর সুর করে কাছে চলে আসে। মেয়ে মানুষের স্বভাবই এমন, ডাকলে না করতে পারে না, না জানি এত আবেগ কই পায়। কথাটা শুনে উনি ওনার কোমরে গুজে রাখা চাকুটা বার করতে গেলেই তারপর দুটো গুলি এসে ওনার শরীরকে ভেদ পড়ে গেল। উনি মাটিতে পড়ে গেলেন, চারদিকে রক্ত। আয়াস বন্দুকটা নামিয়ে একবার পেছন দিকে তাকালো, খালি অন্ধকার আর অন্ধকার। আয়াস বন্দুকটা হাত থেকে ফেললো না, বন্দুকটা হাতে রেখেই নূরের মায়ের বডির কাছে হাঁটু গেড়ে বসলো আর রক্ত দিয়ে পিচের ওপর লিখলো, I am the villain in your love story, আফসোনা। কথাটা বলে হাসলো আয়াস। তারপর ওনার দিকে তাকিয়ে বললেন, তোমাকে মারা তো চাচ্ছে একটা বাহানা। সো স্যার আফসোনা। ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নূর। রাত 1টা বাজে। আয়াস এখনো বাসায় ফেরেনি। নূর আর ওর ঘর থেকে বার হয়নি। ইফার মাথা ব্যথা করছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আর ইফার মা ওনার বোনের ছেলে অসুস্থ বলে সন্ধ্যাবেলা আরেকবার বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই নূর বলার মতো কাউকে সুযোগ পায়নি। হঠাৎ কম্বল সরিয়ে গলার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই নূর কেঁপে উঠল। বুঝতে পারলো যে আয়াস ফিরেছে, তাই অযথা ভয় না পেয়ে বরং আরো সাহস পেল। হৃদস্পন্দন ক্রমান্বয়ে বাড়ছে আয়াসের স্পর্শে। আবেগে ব্ল্যাঙ্কেটের আঁকড়ে ধরল নূর। হঠাৎ আয়েশ নূরকে ঘুরিয়ে ওর মুখোমুখি করে নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। আচমকায় আয়েশের এমন ব্যবহার নূরের কাছে একটু অদ্ভুত লাগলেও অবাক হলো না, কারণ আয়েশ এমনই, আর নূর এগুলোতে অভ্যস্ত। আয়েশও কিছু বলছে না আর নূরও কিছু বলছে না। রুম জুড়ে চলছে পিন পতন নীরবতা। কেবল অনুভূতি হচ্ছে আয়েশের উষ্ণ ছোঁয়া আর নূরের ছন্দহীন হৃদস্পন্দন। আয়েশ নূরের শরীরে ওর স্পর্শগুলো গভীরভাবে দিতে লাগলো। আর নূর খানিকটা লজ্জা আর কম্পিত কণ্ঠে বলে উঠল, প্লিজ এত কাছে আসবেন না। আয়াস নূরের গলা থেকে মুখ সরিয়ে কিছুক্ষণ নূরের মুখের দিকে চেয়ে রইল। মেয়েটার মুখে একরাশ লজ্জা আর ভয় কাজ করছে। আয়াস এক হাত দিয়ে নূরের পেটিকোটের ফিতাটা হাত দিতে গেলেই নূর এক হিসেবে বলে উঠল, আমি অসুস্থ, প্লিজ। আয়াস বুঝতে পারলো নূর ঠিক কি বোঝাতে চাইছে।
নূরের ইশারা বুঝতে পেরে আয়াস ওর হাতটা সরিয়ে নিয়ে নূরের ঠোঁট যেন দখল করে নিল। নূর আয়াসের শার্ট ধরে খামচি মেরে ধরলো। ভয়টা ক্রমে ক্রমে কমে আসছে। কিছুক্ষণ পর আয়াস নূরকে ছেড়ে নূরের পেটে মাথা রাখলো আর দুহাত দিয়ে নূরকে জড়িয়ে ধরলো। আয়াস ভাবলো যে নূরের হয়তো এখন পেটের ব্যথায় গুটিসুটি হয়ে শুয়েছিল, আর এই অবস্থায় পেটে পেইন হওয়াতেই অসম্ভব কষ্ট হয়। আয়াস নূরের পেইন কমাতে নূরের পেটে মাথা রাখলো। নূর কিছু বলছে না। বেশ অনেকক্ষণ আয়াস ওভাবে রইল। হঠাৎ নূরের মনে পড়লো ওর আম্মুর কথা। কথাটা ভাবতেই নূর উত্তেজিত হয়ে বলল, জানেন তো আমার আম্মু বেঁচে আছে এখনো, আমার আম্মুর কিচ্ছু হয়নি। কথাটা বলেও আয়াসের তরফ থেকে কোনো রিপ্লাই এলো না। দেখে নূর ভাবলো আয়াস হয়তো সবটা বলেই তারপর কোনো মন্তব্য করবে, তাই নূর এক একে সব কথা আয়াসকে বলল। সব কথা শুনেও আয়াস কিছু বললো না দেখে নূর ধীর কণ্ঠে বলল, আমার আম্মু হলো আমার জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। আম্মুকে পেলে আমার আর কিচ্ছু চাই না। তবু আয়েশের কোনো রিপ্লাই নেই। দেখে নূর একটু উঁচু হয়ে দেখলো আয়েশ ঘুমিয়ে পড়েছে। নূর নিজের মাথায় চাপট মারলো। তার মানে এতক্ষণ ও নিজে নিজেই বকে গেছে। একা একা কথাটা ভাবতেই নিজেকে স্টুপিড মনে হলো। নূর ও আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। প্রায় 10 মিনিট পর আয়েশ নূরের উপর থেকে সরে এসে নূরের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মনে মনে বলল, ডেভিলকে কি কেউ ডেভিলের গল্প শোনায়? সো স্যাড। আর কি বললে সে তোমার বড় হ্যাপিনেস? তাহলে আমি কি? ভোরের আকাশ আর পরিবেশ দুটোই ভীষণ আদরের। শুধু বারবার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ভোর রাতে বৃষ্টি হয়েছে হালকা, তাই পরিবেশে শীতলতার রেশ। বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যা গাড়ির জানালার বদ্ধ কাছে এসে আছড়ে পড়ে তার কার্নিশে জমে জমে রয়েছে। নূরের ভীষণ ইচ্ছা করছে সেই কাছের গায়ে হাত দিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার। যদিও সেই ফোঁটা আঙুলে স্পর্শ করে শরীরে শীতলতা বইয়ে দেবে না, কিন্তু কাছের এপার থেকে তার সাথে অবস্থান মিলিয়ে চলার চেষ্টাটুকু তো করা যেতে পারে নাকি? নূর আয়েশের দিকে তাকালো। ওপরের শার্টের একটা বোতাম খোলা, আর মাঝে মাঝে চঞ্চলতা আর বিরক্তিতে মাথার চুলগুলো আঙুল দিয়ে আঁকিবুকি স্পর্শ করায় সেগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। নূর সেই বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার চেষ্টা করবে কি ভাবছে, কারণ এতে আয়াস যদি ওকে নিতান্তই বোকা ভাবে তখন হাতটা নিষ্পিস করছে ভীষণ। গাড়ি চালানোতে আপাতত আয়াসের সম্পূর্ণ ধ্যান জ্ঞান, আর গাড়ি চালানোর সময় আয়াস খুব একটা কথা বলে না। অর্ধেক রাস্তা তো নূর ঘুমিয়েই কাটিয়েছে, আর বাইরে বৃষ্টি সাথে ভোরের অন্ধকারে সব যাত্রাটুকু অনুভব করার সুযোগ হয়ে ওঠেনি ওর। কতটা রাস্তা এসেছে বা এখনো কতটা রাস্তা যেতে হবে তা নূর জানে না। নিজের ভেতরকার আড়ষ্টতা কাটিয়ে আর নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে নূর গাড়ির কাছে লেগে থাকা ফোঁটা ফোঁটা বৃষ্টি বিন্দুগুলোর সাথে আঙুল মেলাতে এক প্রশস্ত হাসি ছেয়ে গেল নূরের ঠোঁট জুড়ে। আনন্দে হাসিটা যখনই খিলখিলিয়ে উঠবে তখন হঠাৎই বিরাট একটা ব্রেক কষে আয়াস গাড়িটা থামালো। নূরের মুখের হাসিটা যেন হঠাৎই মিলিয়ে গেল। আয়েশের দিকে তাকাতে দেখলো আয়েশ সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামছে। আয়েশের মুখ দেখে মনে হচ্ছে সে যেন একাই ঘুরতে যাচ্ছে, তার আশেপাশে বা তার সাথে কেউ নেই। আয়েশ গাড়ি থেকে নেমে নিজেই গটগট করে হেঁটে চলে গেল, নূরের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে। নূর আয়াসের এই ব্যবহারের সাথে অপরিচিত। আয়াস কখনো এমনটা করে না। নূর গাড়ি থেকে নামলো না, সেখানে ঠায় বসে রইল। বুকের মাঝের চাপা বেদনাটা কষ্ট দিচ্ছে। ভাবার চেষ্টা করছে সব যে ওর দ্বারা কি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে গেল আয়াসের প্রতি, যা নূরের করা উচিত হয়নি। ভাবনা বেদনা বাড়ায়, নূরের ক্ষেত্র ব্যতিক্রম হলো না। চোখ থেকে হঠাৎই টপ টপ করে জল গড়িয়ে পড়ায় নূর তাড়াতাড়ি করে জলটা মুছে নিল। আয়াস একদিন বলেছিল ওকে, কখনো অনুভূতি ব্যক্ত করতে নেই, তাহলে তা সস্তা হয়ে যায়। তাহলে এখন কি নূরের অনুভূতিগুলো আয়েশের কাছে সস্তা? কথাটা আরো বেশি মনোযোগ দিতেই ভাবতে পারল না। তার আগেই গাড়ির জানালায় আঙুল দিয়ে কড়া নাড়ার মতো এক খটখটানি আওয়াজ তৈরি হলো, যাতে নূরের ভাবনার ব্যাঘাত ঘটলো। জানালার কাজটা নামাতেই দেখলো বছর দশকের এক ছেলে গামছা মাথায় দিয়ে মাথা নিচু করে গুটিসুটি মেরে বলল, আপা ওই ভাইয়াটা আপনারে সেথায় যাইতে কইল। নূর গাড়ি থেকে নামতে গেলেই ছেলেটা নূরের হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বলল, আপা এই যে ছাতাটা লন আর আয়া পড়েন তাড়াতাড়ি। নূর ছেলেটাকে ভিজে ভিজে না গিয়ে ওর ছাতা করে যেতে বলবে, তার আগেই ছেলেটা দৌড় দিল। তবুও নূর খানিকটা উচ্চস্বরে ডেকে বলল, এই ছেলে, এই ভিজছো কেন? থামো। কে শোনে কার কথা? ছেলেটা দৌড়ালো টিপটিপে বৃষ্টিতে গামছা মাথায়। পেট চালানোর জন্য নিজেদের পরিবারের মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজেদের গোটা ছোটবেলা বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম করে।
তাই তারা এসব কাজে অভ্যস্ত। নূর ছাতাটা মেলিয়ে নামতে দেখলো বাইরে প্যাচ প্যাচে কাদা। নূরের কোমরের ব্যথাটা কমেছে, কিন্তু একেবারে ঠিক হয়নি, তাই সাবধানে চলাফেরা করতে হবে, না হলে যখন তখন পা পিছলে গেলে কোমর ভেঙে একাকার হয়ে যাবে। নূর বেশ পা টিপে টিপে হাঁটতে শুরু করলো। আয়েশকে দেখা যাচ্ছে, তবুও বৃষ্টির মাঝে আয়েশের দৃশ্যটা স্পষ্ট না। নূরের সমগ্র শরীরটা না ভিজলেও শাড়ির পার আর আঁচলের খানিকটা অংশ ভিজে গেল। আয়েশের সামনে গিয়ে ছাতাটা রেখে শাড়ির আঁচলটা ঝাড়তেই দেখলো আয়াস খাওয়া শুরু করে দিয়েছে। বিষয়টা নূরের একদম ভালো লাগলো না। ও না আসার আগে কিভাবে আয়াস খাওয়া শুরু করে দিতে পারে নূর জানে না। শাড়ির অবশিষ্ট অংশটার জল না ঝারিয়েই ধপ করে বসে পড়লো, যাতে কোমরের খানিকটা হলেও ব্যথা পেল। কিন্তু এই মুহূর্তে আয়েশের প্রতি রাগের কাছে ব্যথাটা নেহাতেই ক্ষীণ। এত বিরহ আর সহ্য করা যায়ই না। নূরের নিজেরও একটা সহ্য ক্ষমতা আছে, আর যার সীমাটা নেহাতি কমে কমে আসছে। নূর এবার খানিকটা ঝাঁঝিয়ে বলে উঠল, এই আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমি আসার আগেই খাওয়া শুরু করে দিয়েছেন। স্ত্রীকে রেখে কেউ খায়? তাছাড়া আমরা দুজন তো একসাথেই বেরিয়েছি, নাকি আলাদা বেরিয়েছি, কোনটা? আয়াস মুখের হালিমটুকু শেষ করে পরোটাটা ছিটতে ছিটতে বলল, কেন খেতে পারবো না? তাছাড়া তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আবার কি? কথাটা শুনে নূরের ভ্রু কুঁচকে এলো। তারপর ভ্রু কুঁচকে বলল, তো আয়াস পরোটাটা ছিঁড়ে বলল, তুমি জানো না যে প্যার আন্ধা হতা হ্যায়? টিভিতে দেখনি বলতে? প্রায় সিনেমাতেই তো বলে। নূরের ভেতরকার বিরক্তির মাত্রাটা বাড়তে লাগলো। কোন কথার কিভাবে লজিক দেখাচ্ছে মানুষটা। নূরের ভিতরে তর্ক করার ইচ্ছাটা মরে গেল। কান্না পাচ্ছে ভীষণ, সূর্যটা ফুপিয়ে ওঠার উপক্রম। মাথা নিচু করে বসে আছে। হঠাৎ আয়াস বলে উঠল, শুনেছি ভালোবাসা বেশি হলে প্রেমিক খেলে নাকি প্রেমিকের আর খিদে থাকে না, আবার প্রেমিকার খাওয়া হলে প্রেমিকের খিদে থাকে না, তারপর চুমু দিলে বলে জ্বর সেরে যায়, এক্সেট্রা এক্সেট্রা। নূর আয়াসের দিকে তাকালো মুখ ভার করে। মানুষটা এমন কঠিন হৃদয়ের কেন? বোঝা মুশকিল যে কখন কি চায়। এই বরফ তো এই জল। নূর আয়াসের দিকে ছলছল চোখে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। ওর সামনে প্লেটও নেই। কেন? টেবিলে কেবল একটাই প্লেট, যেটাতে শুধু আয়াস খাচ্ছে। হাত রেখে মাথা নিচু করে বসে আছে নূর। হঠাৎ আয়াসের কণ্ঠস্বর শুনল, হা করো। নূর মাথা উঁচু করলো। আয়াস ওর সামনে খাবার ধরে আছে। আয়াস হঠাৎ মুখটা নিচু করে নিল আর খাবারটা আগের মতোই ধরে রেখেছে। নূর একবার বোঝার চেষ্টা করলো, তারপর আরো কিছুটা ভেবে সময় নেবে। তখন আয়াস একটু জোর গলায় বলল, হা করো। নূর আর ভাবার সময় পেল না, তাড়াতাড়ি খেয়ে ফেললো আয়াসের হাত থেকে। হঠাৎ আবার আয়াস বলে উঠল, চলচল চোখে আমার দিকে তাকাবে না কখনো, নিজেকে কেমন নিষ্প্রাণ আর শক্তিহীন বলে মনে হয়। হঠাৎ এমন কথা শুনে নূরের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। মানুষটার হলোটা কি? নূর জল খেয়ে আয়াসের দিকে তাকাতেই আয়াস বলল, ভালোবাসা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আর যে খুব সহজেই ভালোবাসার প্রকাশ করিয়ে ফেলতে পারে, তার মূল্য আর বাস্তবতা অপর মানুষটির কাছে তত দ্রুত কমতে থাকে। নূর ভাবুক সুরে বলল, তাহলে কি আমার বাস্তবতার মূল্য কি আপনার কাছে কমে গেছে, আর তা এত দ্রুত? নূরের কথার পরিপ্রেক্ষিতে আয়াস বলল, আচ্ছা, তুমি যদি কখনো জানো যে আমি তোমার সাথে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও আমি অন্য নারীতে মজে থাকি, কিন্তু তোমাকে তা কখনোই বুঝতে দেই না, তাহলে তখন তোমার কেমন লাগবে কথাটা শুনে? আয়েশের বলা কথাটা শুনে নূরের সর্বাঙ্গ কেঁপে উঠল। তারপর খানিকটা কাপা কণ্ঠে বলল, মানে আপনি বলতে চাইছেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই তো? আয়েশ মুচকি হাসে। আর এক টুকরা পরোটা নূরের মুখের সামনে ধরতেই নূর আয়েশের হাতটা নামিয়ে দিয়ে বলে, আপনি আগে আমার কথার উত্তর দিন, তারপর বাকি কথা হবে। এটা আগে খাও, অনেক লম্বা একটা গল্প শোনাবো তোমাকে, তাই খেতে খেতে শোনো, ইন্টারেস্টিং লাগবে। নূরের খাওয়ার ইচ্ছে নেই, তবুও আয়েশের কথায় আটকা পড়ে ওকে খেতে হচ্ছে। শুরু করি? নূর কিছু উত্তর দিল না। আয়েশ বলতে শুরু করলো, অনেক বছর আগের কথা, কোন এক অচিনপুরে এক রাজকন্যা ছিল, যে কিনা অপরূপ সুন্দরী। আশেপাশের গ্রাম থেকে কত রাজপুত্র, জমিদার, মনিবের ছেলে তাকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু তার বাবা সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। দূর দূরান্তে তার রূপের প্রশংসা শোনা যেত, কিন্তু সেই রাজকুমারের মাঝে কোনো অহংকার ছিল না তার নিজের রূপ নিয়ে। তার চাল চলন ছিল বড্ড স্বাভাবিক, সাধারণ মানুষের মতোই। অপরদিকে রাজকুমারের এক বড় ভাই আর বোন ছিল। বড় ভাই ছিল বিবাহিত, রাজ্যের কাজে তিনি বেশিরভাগ সময় বাইরে থাকতেন, স্ত্রীকে বেশি সময় দিতে পারতেন না। রাজকুমারীর ছোট বোন ছিল বেশ চঞ্চল আর দুষ্ট প্রকৃতির, বেশ ছন্ন ছাড়া। নূরের শুনতে বেশ ভালো লাগছে।
তাই উৎসাহের সাথে কিছুক্ষণ পরপর বলছে। তারপর এর মাঝে আয়াস ও নূরকে খাইয়ে দিচ্ছে। আয়াস আবার বলতে শুরু করলো, রাজকুমারী তার পরিবারকে অনেক ভালোবাসতো, তাই তার নিজস্ব জীবনের সব সিদ্ধান্ত তার পরিবারের উপর ছেড়ে দিয়েছিল। তো বেশ চলছে এইভাবে। রাজকুমারীর সম্বন্ধ আসে, কিন্তু রাজকুমারীর বাবা মানে রাজা, তিনি কোনো না কোনো কারণ দেখিয়ে রাজি হতেন না। তারপর হঠাৎ একদিন রাজকুমারী জানলো তার স্বপ্নের রাজকুমার তার জীবনে আসতে চলেছে। আগামী মাসে তার বিয়ে কোন এক নাম না জানা রাজ্যের রাজকুমারের সাথে। বিয়ের আগে কেউ কাউকে দেখেনি। বিয়ের দিন সেই রাজকুমারীকে দেখে এক প্রকার তাক লেগে গিয়েছিল রাজকুমারের। তাদের বিয়ে হয়। রাজকুমার এখন রূপবতী বউ পেয়ে তো ধন্য যাকে বলে। তারপর বিয়ের পর রাজকুমারী তার বাপের বাড়ি যায়, সাথে তার স্বামী মানে সেই রাজকুমারও যান। তারপর কথা আলাপে জানতে পারে রাজকুমারের ভাবি তিনি নাকি দিনের অর্ধেকটা সময় মনমরা হয়ে থাকেন। তারপর সে কথা শুনে রাজকুমার তার সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করে, যা রাজকুমারী অত্যন্ত স্বাভাবিক দৃষ্টিতেই নিয়েছিল। নারীর মোহে যে পুরুষ একবার আটকা পড়ে যায়, সেই মোহ কাটানো দুষ্কর। কথাটা সত্যি প্রমাণ করে রাজকুমারের ভাবির মোহে জড়িয়ে পড়েন একরকম ভাবে। কথাটা শুনে নূরের বিশ্বাস আটকে এলো। ঢকঢক করে জল খেয়ে বলল, ওয়েট, একটু শ্বাস নি, বড্ড দম আটকে আসছে। আয়াস একটু ব্যস্ত হয়ে বলল, কেন, কষ্ট হচ্ছে তোমার? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভীষণ, তবে আপনার গল্প শুনে। বলুন তারপর। আয়াস মুচকি হেসে বলল, তারপর আর কি, যা হওয়ার তাই। রাজকুমারী কখনো বুঝতে পারেনি তার স্বামী এমন গোপন সম্পর্কের কথা। তারপর রাজকুমারী তার নিচের বাপের বাড়ি না গেলেও রাজকুমার ঠিক তার শ্বশুর বাড়ি যেত, বেশ ঘন ঘনই। সবাই তা তখন স্বাভাবিক দৃষ্টিতেই দেখত, কারণ এমন জামাই পাওয়া দুষ্কর যে শ্বশুর বাড়ির মানুষদেরকে এত খেয়াল রাখে। তাই তার উপরে সন্দেহের আঙুল ওঠার সম্ভাবনা ছিল ক্ষীণ। তারপর একদিন সবাইকে অবাক করে দিয়ে রাজকুমারীর ছোট বোন খুব সাধারণ আর মধ্যবিত্ত ঘরে ছেলের সাথে পালিয়ে যায়, যা কেউ মেনে নিতে পারেনি। অতঃপর তাকে ত্যায্য কন্যা করা হয়। আর সেই দিন রাজকুমারী ছোট বোনকে খুঁজতে খুঁজতে ধরা পড়ে যায় রাজকুমারীর স্বামী আর তার ভাবির এই গোপন সম্পর্কের কথা। রাজকুমারী কখনো কল্পনাতেও আনেননি যে তার যে স্বামী 3 বেলা তার সৌন্দর্যের প্রশংসা করেন, তিনি এমন পরনারীতে আসক্ত হবেন। এ সম্পর্কে নামও রাজকুমারীর জানা ছিল না। কিন্তু খবরটা রটে উঠতেই তার কানে উঠল পরকীয়া নামক শব্দটা, যে শব্দের সাথে তাদের বংশের প্রত্যেকটা পুরুষ জড়িত। নূর এবার খাওয়া থামিয়ে বলল, তারপর সেই রাজকুমারী কি তার স্বামীকে ছেড়ে চলে গেল? আয়াস মুচকি হেসে বলল, না, সে তার স্বামীকে গোপন একটা দ্বিতীয় সুযোগ দিয়েছিল, যা তার স্বামী কখনো বুঝেই উঠতে পারেনি। কিন্তু যখন বুঝেছিল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর এইভাবেই চলল তাদের কয়েক বছর জীবন। নূর কৌতূহল নিয়ে বলল, আরে তারপর কি হলো বলুন না। আয়াস মুচকি হেসে বলল, সে রাজকুমার আজও ক্ষমা প্রার্থনার অপেক্ষায় অপেক্ষারত। কেন, রাজকুমারী বুঝি আর নেই? আর দেরি বা হয়ে গেছিল কেন? আছে হয়তো কোথাও গোপনে, ধরা ছোঁয়ার বাইরে, যাকে চাইলেও কেউ ধরতে পারবে না। নূর মন খারাপ করে বলল, রাজকুমারী কি কষ্ট, যাই হোক। তারপর রাজকুমারীর ছোট বোনটার কি হলো? আয়াস কথাটা শুনে হো হো করে হেসে দিল। এইটা না হয় সিক্রেট থাক, অন্য কোনো দিন বলবো, কারণ তার কাহিনী আরো লম্বা। আয়াস হাতটা ধুয়ে নূরকে বলল, গল্পটা বলার উদ্দেশ্য কি জানো? নূর অবাক হয়ে বলল, কি? এ পুরো খাবারটুকু তোমাকে খাওয়ানো, দেখো তোমার খাওয়া শেষ। নূর প্লেটের দিকে তাকালো। হ্যাঁ, ওর খাওয়া শেষ। গল্প শুনতে শুনতে কখন যে 2টো পরোটা আর হালিমটা খেয়ে ফেলেছে মনেই নেই। নূর অবাক হয়ে বলল, তো কিন্তু আপনি তো খেলেন না। আয়াস চোখ টিপ মেরে বলল, কই, আমার তো পেট ভরা, এই যে তুমি খেলে, তাই আমারও খাওয়া শেষ। পুরোই ফিল্মি জোস। নূর মুচকি হাসলো। অনুভূতিগুলো যখন ক্রমশ স্বাভাবিক। আয়াসের বলা সেই রাজকুমারীর গল্পের শেষ অধ্যায়টুকু আয়াসের নিজেরও জানা নেই। জানলে হয়তো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো খুশি হতো। খাবারের টাকা দিয়ে আয়াস আর নূর গাড়িতে উঠল। আয়াস গাড়ি স্টার্ট দিয়ে বলল, কেন? নূর একরাশ আনন্দের সাথে বলল, আপনার আফুসোনা ডাকটা শুনলে মনে হয় যে আপনি শুধু আমার। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? নূর রেগে গেল। কিন্তু সকাল থেকে একবারও আফুসোনা বলেননি। আগে বলুন তাড়াতাড়ি। আয়াস চোখ টিপ মেরে বলল, এফিল এত রোমান্টিক ডাকে না। নূর বিরক্ত হয়ে বাইরের দিকে তাকালো। আয়াস ড্রাইভ করা শুরু করলো। বৃষ্টি আর নেই, ভোর কাটিয়ে আলো ফুটছে। এখনো একটা দীর্ঘ যাত্রা বাকি। তবে এখনো জানা হলো না রাজকুমারীর ছোট বোনের গল্প। তবে হয়তো জানবে কখনো। আয়াস হঠাৎই মুচকি হেসে বলল, আফসানা চলো না আমরা রাজকুমারীকে খুঁজি। নূর অবাক হয়ে চেয়ে বলল, কিভাবে? আয়াস মুচকি হেসে বলল, জানি না। নূরের মনটা খারাপ হয়ে গেল।
তারপর মন মরা হয়ে বলল, আচ্ছা, রাজকুমারীর ছোট বোনের গল্পটা তো জানেন, তাহলে সেটা বলুন। আয়াস ডেভিল স্মাইল দিয়ে বলল। ওটা হলো কনফিডেন্সিয়াল। নূর ভাবান্তর ঘটিয়ে বাইরে তাকালো। আরো 3 ঘন্টা টানা জার্নির পর আয়াস আর নূর নাটোর পৌঁছালো। সারাটা রাস্তা নূর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, তাই বৃষ্টি হয়েছে নাকি বন্যা হয়ে গেছে তার খবর নূরের কাছে নেই। হঠাৎ গাড়ি থেমে যেতেই আচমকাই নূরের ঘুম ভেঙে গেল। আয়েশের দিকে তাকালো নূর, সারা চোখ মুখে জুড়ে ক্লান্তির ছাপ। সকাল 8টা মতো বাজে। আয়েশ গাড়ি থেকে নামতেই হঠাৎ ধুতি আর পাঞ্জাবি পরিতে একজন মধ্যবয়সী দারোয়ান ছুটে এলো ওদের দিকে। মূলত লাগেজ নামানোর জন্যই ছুটে এসেছে। নূর এখনো গাড়ি থেকে নামেনি, গাড়িতে বসে আছে। আসলে এতক্ষণ ধরে ঘুমানোর পর সবকিছু কেমন নতুন লাগলো, তাই নতুনত্ব জিনিসটাকে বেশ উপভোগ করতে চাইছে। আয়েশ বাইরে দারোয়ানের সাথে কথা বলছে, নূর তা দেখলো আর বাইরে বেরিয়ে আসলো। এদিকে একদম বৃষ্টি হয়নি, মাটিতে কাদা কাদা ভাবটাই নেই। আয়াস নূরের কাছে এসে বলল, আবু শোনা, দেখো এটা হলো নাটোর। আগে কখনো এসেছো? নূর মাথা নাড়িয়ে চারদিকে তাকালো। আগে কখনো নাটোর আসেনি। আয়েশের মামার বাড়ির লোকেরা জমিদারি পরিবারের লোক ছিলেন। যুগ যুগ ধরে জমিদারি বংশধররা বজায় রেখেছে। তারা কিন্তু কথা আছে, সময়ের সাথে পাল্টায় মানুষ আর তাদের স্বভাব, আর তার ছোঁয়ায় পড়েছে বর্তমান। আয়াসরাও জমিদারি বংশের, তবুও তাদেরকে দেখে তা মনে হয় না। আয়াস আহান দুজনেই বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। আগেকার মানুষেরা বেশি উচ্চশিক্ষিত না হলেও তারা জমিদারিতে, এলাকা শাসন জিনিসগুলোতে পারদর্শী ছিলেন, যা আজকালকার জেনারেশনের মাঝে একটি বিরল স্বভাব। নূর আরো কিছু ভাবছে, আরো ভাবনার মাঝে আয়াস বলল, এটা হলো নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম। আর এখানকার জমিদার ছিলেন আমার মায়ের পূর্বপুরুষরা। আর সেই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হলেন আমার মামা এবং আমার আম্মু। নূর আয়েশের মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনার আম্মু তো। বাকিটুকু বলতে যাবে তার আগেই আয়েশ বলে উঠল, বেঁচে নেই। নূর আয়েশের মুখের ভাব বোঝার চেষ্টা করলো। কেমন যেন এক প্রকার অদ্ভুত চাপা কষ্ট প্রকাশ পাচ্ছে। নূর হঠাৎ আনমনেই বলে উঠল, জানেন তো, আমি গাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আয়েশ চোখের জলটা আড়াল করার জন্য সানগ্লাসটা পরে নিয়ে বলল। হুম। নূর আয়েশের দিকে মনোযোগ দিয়ে বলল, জানতে চাইবেন না যে কি দেখলাম? হুম, বলো। জানেন তো, আমি দেখলাম রাজকুমারীকে কেউ একটা গোপন কক্ষে বন্দি করে রেখেছে, আর মুখে কষ্টের ছাপ, স্বামীকে হারানোর বেদনা আর সন্তান। কথাটা বলে নূর আবার ভাবুক সুরে বলল, আচ্ছা, রাজকুমারীর কোনো সন্তান নেই? আয়াস এদিক ওদিক তাকিয়ে বলল, হুম, আছে তো। রাজকুমারীরও 2টো রাজপুত্র ছিল। তারপর কি দেখলে বললে না তো? নূর এবার উৎসাহ পেয়ে বলল, তারপর রাজকুমারীর কষ্ট দেখে আমার অনেক কষ্ট হলো। তার মুখের সৌন্দর্য যেন কোথায় হারিয়ে গেছে। অন্ধকারে থাকতে থাকতে সে অন্ধের মতো আচরণ করে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? আয়াস ভ্রুকুচকে বলল, কি? রাজকুমারীর পাহারা হিসেবে থাকে একটা রক্ষী। দীর্ঘ বছর ধরে সে অন্ধকারে রাজকুমারীকে পাহারা দিচ্ছে। তবে সে রাজকুমারীর সাথে গল্প করে, অনেক হাসে, কত দুঃখ, কত সুখ দুঃখের গল্প করে। কিন্তু রাজকুমারীকে সেই কক্ষ থেকে মুক্তি করার তার কোনো উপায় নেই। কেন? কারণ এই গোপন কক্ষের রাস্তা সে জানে, তবে এত বছরে হয়তো তাও ভুলে গেছে। কারণ সেও রাজকুমারীর সাথে বন্দী। সে দৃষ্টিহীন, কারণ রাজকুমারীর মায়ায় পড়ে সে যেন কখনো রাজকুমারীকে পালাতে সাহায্য না করে, তাই তাকে চিরতরের জন্য অন্ধ করে দেয়া হয়েছে। আয়াস শিউরে উঠল। এগুলো কি কেবলই নূরের স্বপ্ন, নাকি সৃষ্টিকর্তা নূরের এই স্বপ্নের মধ্যে কোনো বাস্তবতা রেখেছেন যাতে আয়াস সেই সূত্র বুঝতে পারে? আসলে কি এটা মিরাকেল? আয়াস শুকনো ঢোক গিলল। কি বলা উচিত এখন ওর? কিছু বলছে না আয়াস। নূর আবার বলে উঠল, সেও যে অন্ধ, তারও মুক্তির পথ নেই। তবে রাজকুমারীকে সে তার মনের কথা বলে, অনেক গল্প করে শোনায়। তবে রাজকুমারীকে সে তার মনের কথা বলে অনেক গল্প তার সাথে করে। রাজকুমারী এবং সে উভয়ে অপেক্ষায় আছে যে কবে তারা মুক্তি পাবে। আয়াস বেশ সাহস জুগিয়ে বলল, তুমি কি এত কিছু স্বপ্নে দেখেছো আফুসোনা, নাকি গল্পের মায়া পড়ে আমাকে মন করা গল্প শোনাচ্ছ? কোনটা? এই যে দেখুন, নিজের মাথায় হাত রেখে বলছি, আমি এটা ভোরবেলা স্বপ্ন দেখেছি, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। যদি কখনো এমন হতো যে রাজকুমারী সত্যি ফিরে আসবে, তাহলে কেমন হবে? আয়াস চুপ করে আছে, কোনো কথা বলছে না। দেখে নূর বলল,
আমার তো মনে হচ্ছিল যে এটা কোনো গল্প না, এটা সত্যি। আচ্ছা, সত্যি যদি এরকম রাজকুমারী থাকতো তাহলে আমি ঠিক ছুটে যেতাম তাকে বাঁচাতে, কিন্তু আমার স্বপ্নটা যে অসমাপ্ত রয়ে গেল। আমি জানতে পারিনি রাজকুমারী আসলে কোথায় আছে। আয়াস নূরকে বুকে জড়িয়ে ধরলো কিছুক্ষণের জন্য। আয়াসের হৃদস্পন্দন নূর শুনতে পাচ্ছে। এর আগে বহুবার নূর আয়াসের বুকে মাথা রেখেছে, তবে কখনো আয়াসের হৃদস্পন্দনের এই অস্বাভাবিক গতির সাথে পরিচিত হয়নি। আয়েশের শরীরের প্রতিক্রিয়া অস্বাভাবিক, অনেক আকুলিত, যা নূর বুঝতে পারছে। মনের মধ্যে চাইতে না চাইতেও অদ্ভুত এক খটকা জাগছে রাজকুমারীকে নিয়ে। আসলে কি সে এমন কোনো রাজকুমারীর খবর জানে? নূর প্রশ্নটা নিজের মাঝেই দমিয়ে রাখলো, কারণ ও জানে এত সহজে আয়াস ওকে বলবে না। তাই এখনই আয়াসকে জিজ্ঞাসা করা বৃথা। বেশ কিছুক্ষণ পর আয়াস নূরকে নিজের কাছ থেকে সরিয়ে বলল,